হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাশের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের থার্ড সেমিস্টারে যাদের অনার্সের ডিএসসিসি 3 পেপার রয়েছে, এই পেপারে একটু গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ প্রশ্নের অ্যান্সারও আমি পোস্ট করতে শুরু করে দিয়েছি। তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নিত্য নতুন বিভিন্ন আপডেট ও সাজেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখবে। তাহলে আর বেশি দেরি করছি না, আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, এই ভিডিওতে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে পল্লব স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের পরিচয় দাও। আমি কিন্তু সাজেশনে তোমাদের এই প্রশ্নটি দিয়েছিলাম, তোমাদের এই সেমিস্টারের জন্য কিন্তু এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে আর বেশি দেরি করছি না, আমি অ্যান্সারটি বলছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নাও। ঐতিহাসিক ও সাংস্কৃতিক সমৃদ্ধির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ভারতীয় শিল্পের ইতিহাসে পল্লব স্থাপত্য ও ভাস্কর্য এক বিশেষ স্থান দখল করে আছে। দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এই রাজবংশ শিল্প, স্থাপত্য, সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রেও এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। তাদের পৃষ্ঠপোষকতায় পাথর কেটে মন্দির নির্মাণ এবং শিলালিপিতে দেবদেবীর অবয়ব খোদাইয়ের যে শিল্পশৈলী বিকশিত হয়েছিল তা পরবর্তীকালে দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্যের ভিত্তি স্থাপন করে। তাদের শিল্পকর্মের মধ্যে ধর্মীয় ভাবধারার গভীরতা, শিল্পীর সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা এবং কারিগরের নিখুঁত দক্ষতা সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়। পল্লব স্থাপত্যের এক অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল পাহাড় বা বিশাল শিলাখণ্ড কেটে মন্দির নির্মাণ। এই ধরনের মন্দিরকে মণ্ডপ বলা হয়। প্রথম দিকের পল্লব রাজারা যেমন প্রথম মহেন্দ্র বর্মন এই শৈলীর প্রবর্তন করেন। তার নামানুসারে মহেন্দ্র বর্মন শৈলী হিসেবে এই ধরনের স্থাপত্য পরিচিতি লাভ করে। এই মন্দিরগুলি সাধারণত একক প্রস্তর নির্মিত হতো। এর অভ্যন্তরে একটি ছোট গর্ভগৃহ এবং তার সামনে একটি স্তম্ভযুক্ত বারান্দা থাকত। এই স্তম্ভগুলি ছিল তুলনামূলকভাবে সরল এবং বর্গাকার আকৃতির। এই শৈলীতে মন্দিরের প্রধান উদাহরণ হল মহাবলীপুরমের পঞ্চরথ এবং মণ্ডপগুলো। এই রক কাট টেম্পেলগুলি ছিল মূলত শিলাখণ্ডের ভেতরের অংশকে ফাঁপা করে তৈরি করা, যেখানে গর্ভগৃহে দেবতা স্থাপন করা হতো। তারপরে দেখো কি রয়েছে, পল্লব স্থাপত্যের আরেকটি গুরুত্বপূর্ণ যুগান্তকারী সৃষ্টি হলো প্রস্তর নির্মিত রথ। এই রথগুলি মূলত কোনো একটি বিশাল শিলাখণ্ড কেটে তৈরি করা হয়েছিল, যা যা দূর থেকে দেখলে একটি রথের মতো মনে হয়। মহাবলীপুরমের পঞ্চরথ এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ। এই 5টি রথ পঞ্চপাণ্ডবের নাম অনুসারে নামকরণ করা হয়েছে, যদিও এর সাথে মহাভারতের কোনো সম্পর্ক নেই। এই রথগুলি প্রতিটি ভিন্ন ভিন্ন স্থাপত্যশৈলীতে নির্মিত, যা পল্লব শিল্পের বিবর্তনের বিভিন্ন ধাপকে তুলে ধরে। এর মধ্যে দ্রৌপদী রথটি সবচেয়ে ছোট এবং চালুক্য রীতির প্রভাবযুক্ত। ধর্মরাজ রথটি সবচেয়ে বড় এবং এর চূড়ায় একাধিক তলা রয়েছে। ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি তার লেখায় এই রথগুলির নির্মাণশৈলীর ভূয়সী প্রশংসা করেছেন এবং বলেছেন এগুলি কেবল স্থাপত্যের নিদর্শন নয় এবং বরং শিল্পীর সৃজনশীলতার এক অনবদ্য প্রকাশ। এই রথগুলির ভাস্কর্যে বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং অলঙ্করণ দেখা যায়। পল্লব রাজারা কাঠামোগত মন্দির নির্মাণেও মনোযোগ দেন। এই মন্দিরগুলি আলাদা আলাদা পাথর ও ইট গেঁথে তৈরি করা হয়েছিল। দ্বিতীয় নরসিংহ বর্মনের সময়কালে এই শৈলী পূর্ণতা লাভ করে। এই কাঠামোগত মন্দির সবচেয়ে বিখ্যাত উদাহরণ হলো মহাবলীপুরমের মন্দির এবং কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির। এই মন্দিরগুলির প্রধান বৈশিষ্ট্য হলো এদের উঁচু শিখর, যার চূড়া সাধারণত পিরামিডের মতো আকৃতির হয়। মন্দিরগুলির দেয়ালে প্রচুর ভাস্কর্য এবং অলঙ্করণ দেখা যায়। এই ধরনের মন্দিরের নির্মাণশৈলীতে একটি গর্ভগৃহ, তার সামনে একটি মণ্ডপ এবং একটি উঁচু শিখর যুক্ত করা হয়। শোর টেম্পলের ভাস্কর্যে শিব ও বিষ্ণুর বিভিন্ন রূপের চিত্রায়ন দেখা যায়, যা পল্লব শিল্পীদের ধর্মীয় নিষ্ঠার প্রমাণ। পল্লব ভাস্কর্য কেবল মন্দিরের দেয়াল বা স্তম্ভেই সীমাবদ্ধ ছিল না, বরং তা তৎকালীন সমাজ ও সংস্কৃতির প্রতিচ্ছবি ছিল। ভাস্কর্যে পৌরাণিক কাহিনী, দেবদেবীর চিত্র, রাজকীয় জীবনযাত্রা এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যকলাপের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে। মহাবলীপুরমের অর্জুনের তপস্যা বা গঙ্গাবতরণ নামক বিশাল রিলিফ ভাস্কর্যটি পল্লব ভাস্কর্যের এক অসাধারণ উদাহরণ।
এই ভাস্কর্যটিতে শত শত প্রাণী, মানুষ এবং দেবদেবীর অবয়ব খোদাই করা হয়েছে, যা অত্যন্ত সূক্ষ্ম কারিগরি দক্ষতার পরিচায়ক। প্রতিটি মূর্তি এতটাই জীবন্ত এবং অভিব্যক্তিপূর্ণ যে মনে হয় যেন তারা কোনো গল্প বলছে। এই ভাস্কর্যটি কেবল শৈল্পিক মূল্যই নয়, বরং ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বও অপরিসীম। পল্লব মন্দিরের স্তম্ভগুলি ছিল তাদের স্থাপত্যের এক অবিচ্ছেদ্য অংশ। মহেন্দ্র বর্মনের সময়ের স্তম্ভগুলি ছিল সাধারণ এবং বর্গাকার, কিন্তু দ্বিতীয় নরসিংহ বর্মনের সময়কালে স্তম্ভগুলির শৈলীতে পরিবর্তন আসে। এই সময়কার স্তম্ভগুলির গোড়ার দিকে সিংহমূর্তি খোদাই করা হতো। এই সিংহের মূর্তিগুলি ছিল দেখতে কিছুটা বসা অবস্থায় ছিল, যা স্থাপত্যে এক নতুন মাত্রা যোগ করে। এই ধরনের স্তম্ভকে সিংহস্তম্ভ বলা হয়। এই স্তম্ভগুলি কেবল মন্দিরের ভার বহন করতো না, বরং নান্দনিকতারও প্রতীক ছিল। মণ্ডপের ছাদ এবং দেয়ালগুলিতেও দেবদেবীর রিলিফ ভাস্কর্য এবং ফুলের নকশা দিয়ে অলঙ্করণ করা হতো। পল্লব ভাস্কর্যে পশু পাখির অবয়বের ব্যাপক উপস্থিতি দেখা যায়, বিশেষ করে হাতি, সিংহ, বানর এবং বিভিন্ন পাখি। মহাবলীপুরমের গঙ্গাবতরণ ভাস্কর্যটিতে হাতির একটি পরিবারকে এমনভাবে খোদাই করা হয়েছে যা অত্যন্ত বাস্তবসম্মত এবং জীবন্ত। প্রতিটি হাতির ভঙ্গিমা, তাদের পারস্পরিক সম্পর্ক, সব কিছুই শিল্পীর সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতার পরিচায়ক। এই ভাস্কর্যগুলি কেবল ধর্মীয় বা পৌরাণিক বিষয়বস্তুতেই সীমাবদ্ধ ছিল না, বরং প্রকৃতির প্রতি পল্লব শিল্পীদের গভীর ভালোবাসা এবং শ্রদ্ধার প্রতিফলন ছিল। পশু পাখির এই চিত্রায়নগুলি ভাস্কর্যের নান্দনিকতা বাড়িয়ে দিয়েছে এবং এর একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছে। পল্লব স্থাপত্য ভাস্কর্যের ওপর মূলত শৈব ও বৈষ্ণব ধর্মের গভীর প্রভাব দেখা যায়। বেশিরভাগ মন্দিরটি শিব অথবা বিষ্ণুকে উৎসর্গকৃত। কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দিরটি শিবের বিভিন্ন রূপের ভাস্কর্য দিয়ে সজ্জিত, যেখানে মহাবলীপুরমের শোর টেম্পলটি শিব ও বিষ্ণু উভয়ের জন্যই নির্মিত হয়েছিল। ভাস্কর্যগুলিতে শিবের বিভিন্ন রূপ যেমন নটরাজ বা গঙ্গাধর এবং বিষ্ণুর বিভিন্ন অবতার যেমন বরাহ বা কৃষ্ণ চিত্রিত হয়েছে। এই শিল্পকর্মগুলি কেবল উপাসনার জন্য নির্মিত হয়নি, বরং ভাবধারাকে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার একটি মাধ্যমও ছিল। ঐতিহাসিক কে নীলকান্ত শাস্ত্রী তার এ হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া গ্রন্থে উল্লেখ করেছেন, পল্লব রাজারা ধর্মীয় সহিষ্ণুতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, যা তাদের স্থাপত্য ভাস্কর্যের শিল্পে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। পল্লব স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ দিক হলো এর ধারাবাহিক বিবর্তন। মহেন্দ্র বর্মনের সময়কালে সাধারণ রককাট মণ্ডপ থেকে শুরু করে নরসিংহ বর্মনের সময়কালে একক প্রস্তর নির্মিত রথ পর্যন্ত প্রতিটি ধাপেই শিল্পশৈলীর এক নতুন রূপান্তর দেখা যায়। প্রতিটি শাসক তাদের নিজস্ব শৈলী এবং ধারণা যোগ করে এই শিল্পকে সমৃদ্ধ করেছেন। এই বিবর্তনের মাধ্যমে পল্লব স্থাপত্য কেবল একটি শৈলীর মধ্যে সীমাবদ্ধ না থেকে বরং সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে এবং নতুন নতুন ধারা সৃষ্টি করেছে। এই বিবর্তনই পল্লব স্থাপত্যকে অন্যান্য রাজবংশের স্থাপত্য থেকে আলাদা করেছে। যদি পল্লব স্থাপত্য একটি স্বতন্ত্র শৈলী, তবে এর ওপর চালুক্য এবং রাষ্ট্রকূট শিল্পের কিছু প্রভাব লক্ষ্য করা যায়। বাদামি চালুক্যদের কিছু মন্দিরের স্থাপত্যশৈলী এবং পল্লবদের প্রথম দিকের রকাট মণ্ডপগুলির মধ্যে কিছু সাদৃশ্য দেখা যায়। বিশেষ করে বাদামির গুহা মন্দিরগুলি এবং মহেন্দ্র বর্মনের মণ্ডপগুলির মধ্যে কিছু মিল রয়েছে। এই প্রভাবের কারণ ছিল দুই রাজবংশের মধ্যে চলমান রাজনৈতিক ও সামরিক সংঘাত, যা সংস্কৃতির আদান প্রদানকে প্রভাবিত করেছিল। তবে পল্লবরা এই প্রভাবগুলিকে নিজস্ব শৈলীর সাথে মিশিয়ে একটি নতুন রূপ দিয়েছে। V.S. স্মিথ এই বিষয়ে তার হিস্ট্রি অফ ফাইন আর্ট ইন ইন্ডিয়া অ্যান্ড সিলন গ্রন্থে বলেন, পল্লব স্থাপত্য ছিল এক নতুন দিগন্তের উন্মোচন, যা চালুক্যদের ঐতিহ্যকে গ্রহণ করে এক স্বতন্ত্র রূপ লাভ করেছিল। পল্লব শিল্পকলা কেবল স্থাপত্য ভাস্কর্যে সীমাবদ্ধ ছিল না, বরং এর সাথে সাথে শিলালিপি এবং সাহিত্য জড়িত ছিল। বহু মন্দিরের দেওয়ালে ও শিলালিপিতে দেবদেবীর স্তুতি, রাজার বীরত্ব এবং মন্দিরের নির্মাণের ইতিহাস খোদাই করা হয়েছে। এই শিলালিপিগুলি কেবল ঐতিহাসিক তথ্যই সরবরাহ করে না, বরং তৎকালীন সময়ের ভাষা সাহিত্যের এক প্রামাণ্য দলিলও বটে। মহেন্দ্র বর্মনের সময়কালে কিছু শিলালিপি সংস্কৃত এবং তামিল উভয় ভাষাতে রচিত হয়েছে, যা তৎকালীন রাজপরিবারের সাংস্কৃতিক উদারতার পরিচয় বহন করে। এই শিলালিপিগুলি থেকে আমরা পল্লব রাজাদের শিল্পরীতির এবং তাদের ধর্মীয় বিশ্বাসের গভীরতা সম্পর্কে জানতে পারি। পল্লব স্থাপত্য ভাস্কর্য কেবল প্রাচীন দক্ষিণ ভারতের একটি রাজবংশের শিল্পকলা নয়, বরং এটি ভারতীয় শিল্পের ইতিহাসে এক স্বর্ণযুগের প্রতীক। পাথরের নীরবতাকে ভেঙে শিল্পীরা যে গল্প রচনা করেছেন তা আজও আমাদের মুগ্ধ করে। পল্লব শিল্পীরা কেবল পাথর খোদাই করেনি, বরং তারা জীবন, ধর্ম এবং আধ্যাত্মিকতার এক গভীর উপলব্ধিকেও রূপদান করেছিলেন।
তাদের এই শিল্পকীর্তিগুলি চিরকাল ভারতীয় শিল্প সংস্কৃতি ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটি আমি শেয়ার করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নটা খাতায় নোট ডাউন করে নেবে। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।